নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমি সৌজানি চ্যাটার্জি আর আমার সঙ্গে আছে স্নেহাশিস মুখার্জি। আর এইটা হচ্ছে প্রথম এপিসোড অফ মহিলা ক্রিকেট ডায়েরি। আমরা এরকমই আসবো আপনাদের সাথে রোজ আড্ডা মারতে, গল্প করতে এবং মহিলা ক্রিকেট নিয়ে বিভিন্ন আলোচনা করতে। আমরা সবাই জানি যে সামনে জুন মাসে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন ইংল্যান্ডে, আর ওটার জন্য প্রস্তুতি ইন্ডিয়া অলরেডি নিচ্ছে। রিসেন্টলি সাউথ আফ্রিকার সাথে সিরিজও খেলেছে। তো সিরিজটা আমাদের জন্য খুব একটা ভালো যায়নি, আমরা সিরিজটা হেরে গেছি। সাউথ আফ্রিকা 4টে ম্যাচ জিতেছে আর আমরা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছি। তো স্নেহাশিসদা, আমরা যদি একটু সিরিজ নিয়ে আলোচনা করি, তাহলে তোমার কি মনে হয় যে প্রথমে গিয়ে আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক কি ছিল এই সিরিজে? দেখো, এটাই তো কোনো অবাক করার মতো কিছু নয় যে টিম এক্সপেরিমেন্ট করছিল। টিম এক্সপেরিমেন্ট করতোই। এই সিরিজটাই তোমার কাছে একটা অপশান ছিল ওয়ার্ল্ড কাপের আগে বিভিন্ন কম্বিনেশন দেখে নেওয়ার, এবং টিম সেটাই করেছে। হ্যাঁ, কিন্তু কয়েকটা ডিসিশন তাও আমাদের কিছু অবাক লেগেছে, হয়তো আরও বেটার করতে পারতো। এক্সিকিউশন হয়নি, স্পেশালি তুমি যদি দেখো প্রথম 2-3টে ম্যাচে ব্যাটারে রান পাচ্ছেও না, কিন্তু সিরিজের শেষের দিকে কিছু ব্যাটারে রান পেয়েছে। তুমি দেখো শেফালি বার্মা, আই থিঙ্ক ওয়ান অফ দ্য টপ ব্যাটার এই সিরিজ থেকে, যে কিছুটা রান করেছে। হরমনপ্রীত কৌর একটা দুটো ম্যাচে রান করেছেন, রিচা ঘোষ লাস্ট ম্যাচে এসে রান করেছেন, দীপ্তি শর্মা ইম্পর্টেন্ট একটু রান করেছেন লাস্টের দিকে এসে, কারণ তার ফর্ম নিয়ে অনেকটা প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু মেন যেটা প্রবলেম 5টে ম্যাচে দেখা যায় সেটা হচ্ছে বোলিং। আই থিঙ্ক বোলিংটা খুবই প্রবলেমেটিক, অ্যাপার্ট ফ্রম ওই চতুর্থ টি-20 ছাড়া, যেখানে দীপ্তি শর্মা এটা রেকর্ড করে দেন, প্রথম 5টা উইকেট নিয়ে নেন। এবং স্পিনাররা আই থিঙ্ক ওভারঅল তুমি দেখো শ্রেয়াঙ্কা পাটিল প্রথম 2-3টে ম্যাচে শ্রেয়াঙ্কা পাটিল, অরুন্ধতী রেড্ডিও ঠিকঠাক বল করেছেন, বাট ওভারঅল আই থিঙ্ক পেসার আরও বেটার করতে পারতেন, সেটা হয়নি। তো আই থিঙ্ক এক্সপেরিমেন্ট যে হচ্ছিল সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা হওয়ারই ছিল। কারণ সামনে তোমার যেরকম তুমি বলছো, অবশ্যই ওয়ার্ল্ড কাপ মেন হচ্ছে বিগার পিকচার, এবং তার আগে তোমার কাছে 3টে ম্যাচের অপরচুনিটি আছে। এটা তুমি ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডে গিয়ে খেলবে, এবং এখন তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে 2রা মে দল অ্যানাউন্স হবে, যারা যে 15 জন ওয়ার্ল্ড কাপ খেলবে। তো সেই টিমটাই তাহলে আশা করি খেলতে যাচ্ছে ওই 3টে ম্যাচ ইংল্যান্ডে। তো তোমার কাছে ওই সেটেল স্কোয়াডেই তোমার কাছে এক্সপেন্ড করতে হবে, তার বাইরে এক্সপেন্ড করার সুযোগ তোমার কাছে এটাই ছিল। তো বাট যেটা আমি বললাম যে হয়তো কোথাও গিয়ে আরও বেটার এক্সিকিউশন এক্সপেক্টেড ছিল, যেটা হয়নি। আর কিছু কিছু ডিসিশন হয়তো আরও বেটার হতে পারতো, বা একটু অবাকই করেছে। আই থিঙ্ক সেখানেই কোথাও গিয়ে হয়তো এই জন্যই আমরা এই সিরিজটা হয়তো 4-1 হেরেছি, এটা হয়তো না হওয়া উচিত ছিল আমার মনে হয়। তুমি যেখানে বলছো যে কিছু কিছু ডিসিশন হয়তো বেটার হতে পারতো, তুমি কোন ডিসিশনের কথা বলছো স্নেহাশিস? কারণ আমরা জানি যে তুমি ব্যাটার্সদের ব্যাপারেও বললে অনেক কিছুই। আমার মনে হয় যে ভারতী ফুলমালি, ওনাকে নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল, কারণ প্রথম 4টে ম্যাচে উনি সেরকম কন্ট্রিবিউট করেননি ব্যাট দিয়ে। এছাড়াও উনি ক্যাচও ছেড়েছেন, কিন্তু আমার মনে হয় লাস্ট ম্যাচ ওনাকে বেশি কনফিডেন্ট লেগেছে। তোমার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই একটা 40 রানের ইনিংস, আই থিঙ্ক 30 বলেই যদি খুব ভুল না করে, আই থিঙ্ক অবশ্যই সেটা তো তাকে পার্সোনাল একটা কনফিডেন্স দেবেই। আলটিমেটলি তার জায়গা হবে কিনা ওয়ার্ল্ড কাপে সেটাও 2 তারিখে আমরা বুঝে যাবো, 2রা মে। বাট দেখো, নিশ্চয়ই তিনি র্যাডারে আছেন, তাই তাকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া হয়েছে, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে। কারণ আমরা বারবার এই প্রশ্নটা বিভিন্ন লাইভে করেছি, এটা বিভিন্ন ভাষার লাইভে, অবশ্যই বাংলাতে এটা প্রথম শো, বাট তার আগে আমরা বারবার এই প্রশ্নটা করেছি যে তাকে দলে রাখা সত্ত্বেও WPL এর পর যখন তাকে দলে রাখা হয়েছে, তাও কেন সুযোগ দেওয়া হচ্ছে না। সেটা অস্ট্রেলিয়া সিরিজেও তাকে সুযোগ দেওয়া হয়নি, সাউথ আফ্রিকা সিরিজেও দেওয়া হচ্ছিল না, শেষে গিয়ে লাস্ট 2টে ম্যাচে তাকে দেওয়া হয়েছে। প্রথম ম্যাচে চতুর্থ টি-20 তাকে ব্যাটিং করতেই হয়নি, সেই সুযোগটা তিনি তার আসেনি, একটা ক্যাচ ড্রপ করেছিলেন। তো আমাদের একটা প্রশ্ন ছিল লাস্ট ম্যাচে তাকে নেওয়া হবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই ভরসাটা দেখিয়েছে, সেটা একটা ভালো ডিসিশন যে একটা ম্যাচের পর তাকে ড্রপ করা হয়নি, একটা সুযোগ দেওয়া হয়েছে। এবং আই থিঙ্ক 40 রান তার নিজের জন্য একটা ভালো কনফিডেন্স দেয়। বাট ওভারঅল যে ডিসিশনটা নিয়ে তুমি জিজ্ঞেস করলে যে কী কী ডিসিশন আমার একটু একটুখানি অবাক করার মতো লেগেছে, যেমন লাস্ট ম্যাচে আমার মনে হয় ক্রান্তিগড়কে না খেয়ালে বেটার হতো, অরুন্ধতিকে না খেয়ালে বেটার হতো। কারণ অরুন্ধতির একটা ফিটনেস ইস্যু ছিল তৃতীয় টি-20তে, আমি যদি খুব ভুল না করি, সেই জন্য আমার মনে হয় তাকে না খেয়ালে বেটার হতো। চতুর্থ টি-20 সেই জন্য তিনি মিস করেছিলেন, তো সেটা এক্সপেক্ট ছিল। বাট আই থিঙ্ক ফিফথ টি-20 তাকে না খেয়ালে ভালো হতো। চতুর্থ ম্যাচে কিন্তু ক্রান্তিগড়ও একটা ইঞ্জুরি স্কেয়ার ছিল, তাকে রেস্ট দেওয়া আই থিঙ্ক দরকার ছিল, সেটা দেওয়া হয়নি। বাট ঠিক আছে, তিনি যদি তার মনে হয় যে তিনি খেলতে পারবেন, টিম ম্যানেজমেন্ট সেটা দেখিয়ে হয়তো নিজে, কারণ তাদের মাথাতে অবশ্যই ওয়ার্ল্ড কাপ আছে। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় রিস্ক নেওয়ার দরকারই কি, সেটা হয়তো অ্যাভয়েডেবল হতে পারতো। স্মৃতি মান্দানার রেস্ট লাস্ট 2টো ম্যাচে একটু অবাক করে, একটা ম্যাচ ঠিক ছিল, বাট আলটিমেটলি কিন্তু তিনিও ফর্মের জন্য সেই ফর্মটা খুঁজছিলেন গোটা সিরিজে, তার ব্যাট থেকেও বিরাট কোনো ইনিংস আছেন। তো আই থিঙ্ক অ্যাটলিস্ট লাস্ট ম্যাচটা তিনি খেলতে পারতেন। হরমনপ্রীত কৌর ফিটনেস নিয়ে আমি সবসময় চিন্তা করি, 2024 থেকে তাকে দেখছি অনেক ক্লোজ থেকে, যখনই প্র্যাকটিস হ্যান্ড অল, তো তিনি ফিটনেস অবশ্যই মেনটেন করেছেন বলে এখনও খেলছেন, রানও টুকটাক করছেন। বাট স্টিল ওয়ার্ল্ড কাপে অবশ্যই যে কোনো দল চাইবে তার ক্যাপ্টেন যেন ফুল ফিট অ্যান্ড ফাইন থাকে। তুমি কখনো চাইবে না বাইল্যাটারাল সিরিজের মতো তিনি ব্যাট করবেন, তারপর যদি ফিটনেসের কারণে তিনি মাঠে না আসেন, স্মৃতি মান্দানা বা কাউকে যদি সেটা সামলাতে হয়, সেটা টিমের জন্য ভালো নয়। তো আই থিঙ্ক ওভারঅল আরও হয়তো বেটার কাউকে রেস্ট দেওয়া বা আরও বেটার কাউকে সুযোগ দেওয়া, এগুলো করতে পারতেন।
বাট ওভারঅল ঠিক আছে। দেখো যখন তুমি এক্সপেরিমেন্ট করবে সেই রিস্কটাও থাকেই যে কিছু প্ল্যান তোমার কাজে আসবে, কিছু প্ল্যান তোমার কাজে আসবে না। দুর্ভাগ্যবশত এই সিরিজে কিছু প্ল্যান তোমার বেশি কাজে আসেনি, সেই কারণে তুমি 5 ম্যাচের সিরিজ 4টে ম্যাচ তুমি হেরে গেছো। কিন্তু স্নেহাশিস তুমি যে এখানে বলছিলে যে রেডার ভারতী ফুলমালি হয়তো রেডারে আছে, আরেকটা প্লেয়ারের ব্যাপারে আমি যেটা তোমায় জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। আমরা জানি তুমি এক্ষুনি একটু আগেই বললে যে স্মৃতি মান্ধানাকে রেস্ট দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে অনুষ্কাকে দিয়ে ওপেন করানো হয়েছে, কিন্তু এটা নিয়ে আগে আমাদের আলোচনা হয়েছে। তুমি এটা আমায় বলেছিলে যে অনুষ্কা কিন্তু 3 অথবা 4 নম্বরে ব্যাট করতে নামেন, তার আগে কিন্তু উনি নামেন না। আর এছাড়া আমাদের টপ 5 তুমি যদি দেখো ইন্ডিয়ান টিমে, ওটা কিন্তু অলরেডি ফিক্স আছে ব্যাটিং লাইন আপের দিক দিয়ে। তো সেইখানে অনুষ্কা শর্মাকে ওপেন করানো, এই সিদ্ধান্তটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখো টিম ম্যানেজমেন্ট যদি সত্যি ভেবে থাকে অনুষ্কা শর্মা অ্যাজ এ ব্যাকআপ ওপেনার, তাহলে আমি খুবই অবাক হব ফাইনাল যে ডিসিশনে। আমার যেটা এই সিরিজে মনে হয়েছে, যেহেতু স্মৃতি মান্ধানা রেস্ট নিয়েছে, তো তাকে জাস্ট ইনক্লুড করার জন্য তাকে বলা হয়েছে যে তুমি এই দুটো ম্যাচ অ্যাটলিস্ট অ্যাজ অ্যান ওপেনারই খেলো, দেখো তুমি কতটা কি কন্ট্রিবিউট করতে পারো। কারণ আলটিমেটলি টিম ম্যানেজমেন্ট হয়তো দেখতে যায় তিনি রেডি কিনা ইন্টারন্যাশনাল স্টেজের জন্য। তিনি এটা WPL সিজন আমি বলবো না বিশাল ভালো গেছে, বাট ইমপ্রেসিভ ছিল। তুমি দেখো গুজরাটও কিন্তু তাকে কিন্তু নাম্বার 3-এই খেলিয়েছিল প্রত্যেকটা ম্যাচে, ইনজুরির পরও কিন্তু সেই ভরসাটা দেখিয়ে তাকে 3 নম্বরেই খেলানো হয়েছিল। তো সেটা একটা ভালো, আমার মনে হয় তিনি প্রপার নাম্বার 3 বা নাম্বার 4-এর ব্যাটার। হয়তো T20-তে অনেকটা স্কোপ এখনো আছে অনুষ্কা শর্মার ইমপ্রুভের। আই থিঙ্ক মোর দ্যান T20 মেবি ODI-তে ভালো তিনি সুটেড, বাট ঠিক আছে আই থিঙ্ক T20-তে যদি ওয়ার্ল্ড কাপে তাকে নিয়ে যাওয়া হয়, অবাক আমি হব যদি তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হয়। বাট হ্যাঁ, অ্যাজ আ ব্যাকআপ নাম্বার 3 আর নাম্বার 4 হিসেবে নিয়ে যাওয়া হয়, আমি বলবো যে ঠিক আছে, নট আ ব্যাড অপশন। তবে যদি অনুষ্কাকে তুমি প্লেইং ইলেভেনে সত্যি রাখতে চাও, তাহলে আমি বলবো নাম্বার 3 বা নাম্বার 4। দেখো নাম্বার 3 তো আমি অবশ্যই চাইবো জেইমা কন্টিনিউ করুক। বাট হ্যাঁ, খুবই বাজে একটা সিরিজ গেছে জেইমার জন্য, অনেক বেশি এক্সপেকটেশন ছিল, অনেক ম্যাচে শুরু পেয়েও সেটাকে কনভার্ট করতে পারেননি। বাট স্টিল ওয়ার্ল্ড কাপে তিনি টপ 3, তোমার শেফালি, স্মৃতি এবং জেমিমা, এই টপ 3-এর উপর তোমায় ভরসা করতেই হবে। আমি আগের দিন স্ট্যাট ঘাটছিলাম 2024 T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে, মানে টোটাল যে রান হয়েছে, মানে টোটাল যে রান ভারত করেছে, তার 92% রান এসে টপ 3 থেকে। তো তুমি বুঝতে পারছো কতটা ডিপেন্ডেন্ট, রাইট? এবং 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 সেখান থেকে দাঁড়িয়ে আমার 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 মনে হয় সেই কারণেই, এবং এই 92% রানটার মধ্যে যে 60% রান সেটা করেছে এই 3জন, মানে আরও বিভিন্ন অপশন ট্রাই করা হয়েছে, বাট এই 3জনই মেন টপ 3-এর মধ্যে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে অবশ্যই 3জন ভাইটাল হবে। আর অনুষ্কাকে যদি ট্রাই করতে হয়, আই থিঙ্ক নাম্বার 4 ইউজ করা ভালো। সেখানে একটা তুমি করতে পারো, তোমার ক্যাপ্টেন মানে হারমনপ্রীত কৌরকে তুমি নাম্বার 5-এ পাঠাতে পারো। তাহলে যে ফিনিশিং করার যে ব্যাপারটা, আমরা যেটা স্ট্রং ফিনিশিং করার, সেখানে হয়তো দীপ্তি শর্মা এবং ঋচা ঘোষের পক্ষে একটা ভালো হেল্পিং হ্যান্ড হতে পারে ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর। কারণ হারমনপ্রীতের কাছে যে 6 সেটিং অ্যাবিলিটিটা আছে, সেটা কিন্তু আমরা একটা দুটো গেমে এবারেও দেখলাম। তো সেটা একটা হেল্প হতে পারে। বাট আমার মনে হয় না তুমি প্লেইং ইলেভেনে অনুষ্কাকে পাবে ওয়ার্ল্ড কাপে। বাট দেখা যাক 2 তারিখ কি টিম অ্যানাউন্সমেন্ট হয়, এখন সেটার উপরই সব নির্ভর করছে। তুমি তোমার উত্তরে জেমিমার ব্যাপারে বলছিলে, এই প্রশ্নটা আমি তোমাকে করতাম অবশ্য। জেমিমাকে কিন্তু এই সিজনে খুব আন্ডার কনফিডেন্ট লেগেছে। কোথাও গিয়ে না একটা স্পিনারদের প্রথম বল থেকে সুইপ খেলার এবিলিটি, মানে সুইপ শট জেনারেট করার একটা টেন্ডেন্সি আমরা দেখছি। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? কারণ দেখো উনি রান করেছেন, আমি বলবো না যে রান করেনি, কিন্তু কোথাও গিয়ে যে রানটা করেছে ওখানে কিন্তু ওনাকে ক্রিজে খুব একটা কনফিডেন্ট লাগেনি দেখতে। তো ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে, তো তার আগে ওনার এরকম একটা মানে অ্যাপ্রোচ, তোমার কি মানে এটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখো কনফিডেন্স ওয়াইজ তো আই থিঙ্ক জেইমাও মানে এটা মানবে, বা জেইমাও হয়তো মাথায় ঘুরছে যে একটা ভালো সিরিজ যায়নি। আই থিঙ্ক তিনি হয়তো পার্সোনালি মানে অবশ্যই চাইবেন যে কনসিস্টেন্সি রান করবে। কারণ নাম্বার 3 একটা পজিশন যেটা যে কোনো ফর্ম্যাট হতে পারে, T20 বলো, ODI বলো বা টেস্ট বলো, যেখানে তোমায় কনসিস্টেন্ট রান করতে হবে। এবং অ্যাজ আ নাম্বার 3 ব্যাটার তোমাকে সেই ভিতটা তৈরি করে দিতে হবে ফলোয়িং ব্যাটারদের জন্য। এবং আমার মনে হয় এই টিমে জেইমার রোল হচ্ছে একটা দিকে কন্টিনিউ ব্যাটিং করে যাওয়া, তাকে কেন্দ্র করে বাকিরা যেন চারদিকে খেলে, এবং সেটাই বেটার হবে টিমের জন্য এটা বড় রান করতে। তাহলে যে রানটা হয়তো ভারত এখন 140 150 করছে, সেটা হয়তো 170 180-তে গিয়ে থামতে পারে, এবং সেটা বোলারদের একটা এক্সট্রা কুশন দেবে। তো আই থিঙ্ক সেখানে, বাট আশা করি আমি ইংল্যান্ডের পিছে এরা যে কোনো ব্যাটাররা, তুমি স্মৃতি মান্ধানা বলো, জেইমা বলো, এবং রিচার্ড নাম আমি করতে চাই, আই থিঙ্ক এরা সবাই ভালো করবে। যে কারণ ওখানে জেনারেলি বলটা আরও বেশি ভালো ব্যাটে আসবে, বাউন্স থাকবে। আই থিঙ্ক সেটা জেনারেলি এরা পছন্দ করে, এবং সেটা আই থিঙ্ক কোথাও গিয়ে এদের হেল্প করবে অ্যাজ আ ব্যাটিং ইউনিট, যেটা সাউথ আফ্রিকার পিছে আমরা দেখিনি। এক্সপেক্টেড ছিল এরকম, কারণ এটা না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে গোটা সিরিজেই অ্যাপার্ট ফ্রম আই থিঙ্ক জোহানেসবার্গের একটা দুটো উইকেট ছাড়া, আই থিঙ্ক ওভারঅল তুমি বাকি যে উইকেটগুলো ছিল সেটা কোথাও গিয়ে একদম টিপিক্যাল সাউথ আফ্রিকা উইকেট ছিল না। কোথাও গিয়ে একটু বেশি মানে স্লোইস ছিল, সেখানে হয়তো ব্যাটাররা টাইমিং করতে একটু স্ট্রাগল করেছে, এবং কি কম্বিনেশনে খেলবে সেটা অ্যাজ আ ইউনিট হয়তো তারা সেভাবে আইডেন্টিফাই করতে পারেনি। বাট ওভারঅল আমার মনে হয় ইংল্যান্ডেরও বেটার কন্ডিশন থাকবে, সেটা ব্যাটার এবং বোলারদের জন্য, দুজনের জন্য। এবং সেখানে আমি আশাবাদী
যে রিসেন্ট টাইমসের যে পারফরমেন্স ভারতের মহিলা দলে আমি বলছি, সেখানে আমার মনে হয় যে তারা হয়তো বেটার করবে, দেখা যাক। বাট জেইমার জন্য আমি বলবো নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ রোল। তাকে ভালো করতেই হবে, যদি ভারতকে ভালো করতে হয় ওয়ার্ল্ড কাপে, তাকে ভালো করতেই হবে, এবং সেটা আই থিঙ্ক সবাই এখন অবধি জানে এবং মেনে গেছে, স্পেশালি 50 ওভার ওয়ার্ল্ড কাপের পর, এবং আই থিঙ্ক জেমিমাও জানে। তো হোপফুলি ইংল্যান্ডের যে সিরিজটা শুরু হবে সেখান থেকে হয়তো আমরা একদম কনসিস্টেন্ট জেইমার ওদিকে দেখতে পাবো। কিন্তু তুমি যে গুজরাট, তার আগের উত্তরে কিন্তু তুমি অনুষ্কা শর্মার ব্যাপারে বলছিলে, আর তুমি গুজরাট টিমটা মেনশন করলে WPL এ। আরেকজন কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে আছে গুজরাট টিম থেকে, সেটা হচ্ছে কাশভি গৌতম। আর আমরা কিন্তু কাশভি গৌতমকে দেখেছিলাম WPL এর সময়, উনি অনেকগুলো নো বলস করছিলেন, একটু ডেথ ওভার গিয়ে একটু ওনার লাইন অ্যান্ড লেন্থে প্রবলেম হচ্ছিল, একটু ভেরিয়েশনস নিয়ে উনি স্ট্রাগল করছিলেন। তো তোমার কি মনে হয় যে ওভার আফটার দ্য WPL কাশভি গৌতমে তুমি কি ইমপ্রুভমেন্ট দেখছো, আর হেড দ্য ওয়ার্ল্ড কাপ কাশভি গৌতম পেস অ্যাটাকের দিক দিয়ে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি ইংল্যান্ডের পিচে কিন্তু পেস জেনুইনলি অ্যাসিস্ট্যান্স পাবে পেস বোলারসরা। রেণুকা সিং ঠাকুর উনি আছেন, কিন্তু উনি কিন্তু সুইং এর উপর বেশি রিলাই করেন। সো সেখানে কাশভি গৌতমের রোলটা ব্যাপারে তুমি কি বলতে চাও? ইংল্যান্ডে তো সিম বোলিং অলরাউন্ডার তো ইম্পর্টেন্স থাকবেই। আমার মনে হয় এই সিরিজটা একটা অডিশন ছিল কাশভি গৌতমের জন্য এবং অরুন্ধতী, আই থিঙ্ক দুজনকে এই জন্য একসাথে খেলানো হচ্ছিল। তবে WPL এর পর থেকে তাকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট কিন্তু অনেক সুযোগ দিয়েছে, তাকে অস্ট্রেলিয়া সিরিজে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যাক্রস অল 3 ফরম্যাটস তাকে খেলানো হয়েছে এবং 7 উইকেট শুধু তিনি করেছেন। বাট আমার মনে হয় বলে তিনি সেভাবে দাগ কাটতে পারেননি। আই থিঙ্ক আরও বেটার পারফরমেন্স তার থেকে এক্সপেক্টেড ছিল, আরও অনেক ভ্যারিয়েশন, যেটার জন্য জেনারেলি কাশভি গৌতমকে আমরা জানি ইয়র্কার অ্যান্ড এভরিথিং, বাট সেটা কোথাও গিয়ে দেখা যায়নি। সেখানে আমার মনে হয় অডিশনে অরুন্ধতী রেড্ডি কিন্তু আমি বলবো অনেক বেশি আগিয়ে এখন, এবং সেই জন্য আমি খুব একটা অবাক হব না যদি সাডেনলি আমরা দেখি যে 2 তারিখ যখন টিম অ্যানাউন্সমেন্ট হবে কাশভি গৌতম সেখানে নেই। কারণ তোমায় মাথায় রাখতে হবে আমনজোত কর কিন্তু লাইনে আছে। আমি খুব অবাক হব যদি আমনজোত করকে না নিয়ে যায় ভারত ওয়ার্ল্ড কাপে। আমনজোত করের মতো অলরাউন্ডার, যে ব্যাটে তোমায় কন্ট্রিবিউট করবে, যে বলে করবে এবং অবশ্যই ফিল্ডিংয়ে, সে যদি ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে আমি খুবই অবাক হব। সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক আলটিমেটলি তাকে জায়গা দেওয়া হয় কিনা। কাশভি গৌতমের কথা আমি বলছি, বাট আরও বেটার পারফরমেন্স হতে পারতো। আই থিঙ্ক সেখানে হয়তো কাশভি গৌতম কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্টেড হবে। স্নেহাশিস, আড্ডাটা শেষ করার আগে লাস্ট প্রশ্ন। সব নিয়ে আলোচনা হলো, ব্যাটিং বোলিং, কিন্তু আমার মনে হয় ফিল্ডিংটা ইন্ডিয়ার জন্য একটা বিশাল বড় কনসার্ন রয়ে গেছে। এটা নিয়ে আলোচনা একবার হচ্ছিল আমাদের, আর তুমি আর তৃষাদি বলছিলে আমাকে যে ফিল্ডিং কোচ কিন্তু অনেকটা টাইমই স্পেন্ড করেন মাঠে, বিভিন্ন ড্রিলস করান, কিন্তু কোথাও কি না মাঠে ওটা এক্সিকিউট হয় না। তো ওটা নিয়ে তোমার কি বক্তব্য? মানে আমাদের ফিল্ডিংটা কিন্তু যথারীতি একটা কনসার্ন। হ্যাঁ, দেখো 2024 ওয়ার্ল্ড কাপ থেকে ক্লোজলি যতটা আমরা দেখেছি, আমি তৃষাদি যা যা প্র্যাকটিস সেশন আমরা কভার করেছি, আমরা এটা একটা তো দেখেছি যে প্রিপারেশনের কোনো খামতি নেই। আই থিঙ্ক ফিল্ডিং কোচ যিনি আছেন মনীষ বালি, আই থিঙ্ক তিনি প্রিপারেশনে কোনো খামতি রাখেন না। যদি কোনো প্লেয়ার কোনো পার্টিকুলার ম্যাচে কোনো কিছুতে প্রবলেম হয়, সেটা হাই ক্যাচিং হতে পারে, সেটা গ্রাউন্ড ফিল্ডিং হতে পারে, আমরা দেখি পরক্ষণেই পরবর্তী ম্যাচের আগে বিভিন্ন ফিল্ডিং সেশনে আমরা সেটা দেখি যে সেটার উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে, তাকে আলাদা করে প্র্যাকটিস সেশন করানো হয়, অ্যাজ আ টিম ইউনিট তাকে করানো হয়। বাট কোথাও গিয়ে আমার মনে হয় ওই ক্রাঞ্চ মুমেন্টে ম্যাচের ওই সিচুয়েশনে আন্ডার প্রেশার বলো বা আমি জানি না অন্য কোনো কারণ হবে হয়তো, বাট সেই এক্সিকিউশনটা হয় না, তারা কোথাও গিয়ে ফাম্বেল করে ফেলে। এটা কোথাও গিয়ে হয়তো একটা মেন্টালিটি বা মানে একটা মেন্টাল কোনো একটা প্রবলেম হতে পারে, মানে হয়তো কোথাও গিয়ে সেই মেন্টালিটি মানে তারা প্রেশারটাকে হয়তো সাস্টেন করতে পারে না। হয়তো তারা ভাবে যে ওকে এই ক্যাচটা আমায় ধরতেই হবে, নাহলে ম্যাচ এখান থেকে ঘুরে যাবে। সেই প্রেশারে হয়তো কোথাও একটা ফাম্বেল করে ফেলে, এবং প্রবলেমটা হচ্ছে এটা শুধু ইয়ংস্টার বা এদের ক্ষেত্রে হলে তা মানা যেত, এটা কিন্তু তোমার সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রেও হয়। সামার লাইক স্মৃতি মান্দানা, তার ক্ষেত্রেও হয়, যেইমাও মাঝে মধ্যে একটু ফাম্বেল করে ফেলে, বাট তারপর একটু ক্যাচ এমন ধরে ফেলে তখন আমরা প্রশংসা করি, এবং স্বাভাবিক সেটা প্রশংসা করার মতোই। বাট ওভারঅল আমার মনে হয় অ্যাজ আ ইউনিট তাদের পরিশ্রমে কোনো খামতি নেই, সেটা আমরা দেখেছি, এবং আমি আশাবাদী সেটা আগামীকালেও হবে না। বাট কোথাও গিয়ে অ্যাজ আ ইউনিট আরও বেটার এক্সিকিউশনের দরকার। কারণ বরাবর আমরা দেখি যে মেন ডিফারেন্সটা কিন্তু যখন বড় টিমের সাথে খেলা হয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, হয়ে যায় ওই ফিল্ডিংয়ের 15-20 রান। তারা ওই যে 15-20 রানটা বাঁচিয়ে দেয়, যদি তাদেরকে তুমি 140 অল আউটও করে দাও, তারা মেক শিওর করে ওই 140-এ তুমি যখন চেস করতেছো ওটা 160 লাগে, জাস্ট বিকজ ওই ফিল্ডিং করে একটা ঝাঁপিয়ে 3-4টে বাউন্ডারি বাঁচিয়ে দেবে। আর রিসেন্ট টাইমে তুমি দেখো অ্যালানা কিংয়ের মতো প্লেয়াররা যেভাবে ইমপ্রুভ করে তাদের ফিল্ডিং, আই থিঙ্ক এক কথা অনবদ্য। সেখান থেকে দাঁড়িয়ে আশা করবো আরও বেটার এক্সিকিউশন, কারণ পরিশ্রমে কোনো খামতি থাকে না, আমি আবার এক কথা বলছি। বাট হোপফুলি এই ওয়ার্ল্ড কাপে আরও বেটার এক্সিকিউশন আশা করবো ভারতের থেকে। আমরা আজকের আড্ডাটা এই অবধি রাখবো, এরকম করে আমরা ফিরে আসবো বিভিন্ন ধরনের গল্প নিয়ে মহিলা ক্রিকেট রিলেটেড। আপনারা কিন্তু প্লিজ রেভ স্পোর্টস বাংলা ফলো করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।